ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের পর এর প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এবার বিক্ষোভের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতা সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের এক দশকেরও বেশি সময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সময়ে প্রতিবেশী দেশগুলোর সাথে সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক ভারতের। এ কারণে খোদ নিজ দেশেও বেশ চাপে পড়তে হয়েছে মোদীকে। ভারতের একরোখা এই প্রধানমন্ত্রীর কারণে ভারত অখণ্ডতা হারাবেন বলেও অভিযোগ উঠেছে। তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। এই কোটি কোটি টাকা সম্পদ, এটা মোদিজি আপনার মামা বাড়ির সম্পদ না, আপনার বাবার সম্পত্তি না, বিজেপি আরএসএস এর বাবার সম্পত্তি না। এই সম্পত্তি 138 কোটি জনগণের সম্পত্তি। বাংলাদেশের মতো খেলা শুরু হয়ে গেছে ভারতেও। এবার টিকতে পারছে না নরেন্দ্র মোদী। ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন এবার মোদী সরকার। পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিতে চাচ্ছেন মোদী সরকার। কোন চাপের মুখে এখন পদত্যাগ করতে যাচ্ছেন? দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। এদিকে শেখ হাসিনার রাজনীতিকেও শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদী। যে শেখ হাসিনার বিন্দু পরিমাণ হলেও অনুভূতি ছিল নির্বাচন করতে পারবে, সেটাও ধ্বংস করে দিয়েছে এবার মোদী। এদিকে বিক্ষোভ সারা ভারত। মোদীর উপরে ক্ষিপ্ত হয়ে গেছেন মুসলমানরা। ভারতের প্রত্যেকটা জেলাতে, ভারতের প্রত্যেকটা রাজ্যে এবার মুসলমানরা মাথা জাগিয়ে দাঁড়িয়েছেন মোদীর বিরুদ্ধে। দর্শক, এবার কি গণদোলাই খাবেন নরেন্দ্র মোদী, নাকি শেখ হাসিনা মতো পালিয়ে যাবে? সম্পূর্ণ তথ্যটি জানতে আজকে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যেই আপনারা বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মোর্চার মণিপুর সভাপতি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতা সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলী বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনা ঘটে। এছাড়াও এনডিটিভি বলছে, সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রবিবার রাজ্যের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমগ্র রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা লিলং এলাকায় 102 নম্বর জাতীয় সড়কে আয়োজিত এক সমাবেশে 5,000-এর বেশি মানুষ অংশ নিয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী আগে থেকেই সেখানে উপস্থিত থাকলেও পরে আধা সামরিক বাহিনী এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় আলিয়া মাদ্রাসা এলাকা দিয়ে লিলং হাওরেবিতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। রবিবার দুপুরে নামাজের পর বিভিন্ন মুসলিম এলাকায় প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন এবং ফেস্টুন প্রদর্শন করেন। এছাড়া সকাল থেকে বিভিন্ন মুসলিম এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে এই ধরনের পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা তাদের মনোবল ভেঙে ফেলা এবং যে কোনো ধরনের গণতান্ত্রিক প্রতিবাদ ও সমাবেশ করা থেকে বিরত রাখার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। কিছু এলাকা থেকে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে থৌবালের ইরং চেশাবাতে সকালে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত নিরাপত্তা বাহিনী মুসলিমদের একটি সমাবেশকে জোরপূর্বক বন্ধ করে দিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সমাজকর্মী এবং সম্প্রদায়ের নেতা সাকিব আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী, কারণ এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ইসফল পূর্বের খত্রি আওয়াং লেইকাং, কৈরাং মুসলিম এবং কিয়ামগি মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সেরা সহ অন্যান্য এলাকা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। আলোচনা অনেক দূরে গিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতোমধ্যে সেই সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছে, এমন দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে অবসর নেয়ার পরিকল্পনা করেছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সাথে সম্পর্কিত। রাউত বলেন, মোদী গত 10 থেকে 11 বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভগবতকে টাটা বাই বাই বলার জন্যই গিয়েছিলেন। Discussions probably do not come out. Still, there are some indications, and those indications are clear. গত 30 মার্চ রোববার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম রাউতের এই সংবাদ সম্মেলন কভার করেছে। রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদীর সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী মোদীর উত্তরসূরি নির্বাচিত হবে মহারাষ্ট্র থেকে। এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন। 2014 সালের 26 মে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সময় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব শুরু হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনমোহন সিংয়ের পর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী ভারতের চতুর্থদশ প্রধানমন্ত্রী। মোদীর প্রথম মন্ত্রিসভায় 45 জন মন্ত্রী ছিলেন, যা পূর্বের সংযুক্ত প্রগতিশীল জোট সরকারের তুলনায় 25 জন কম ছিল। 2019 সালে মোদী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং 30 মে 2019-এ রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ গ্রহণ করেছিলেন। সবশেষ 2024 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপ্রধানদের ব্যস্ত সূচি আর প্রোটোকলের বাইরে একটি বৈঠক হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি সাক্ষাৎ। কোনো প্রেস কনফারেন্স ছিল না, ক্যামেরার সামনে হাসিমুখে ছবিও তোলা হয়নি। কিন্তু ভেতরে বন্ধ দরজার আড়ালে যা হয়েছিল তা দুই দেশের ইতিহাসকে শুধু নতুন মোড়ই দেয়নি, তা কিছু সম্পর্ককে বিসর্জন করেছে আর কিছু ভবিষ্যতের প্রতি আশ্বাস দিয়েছে। দুই নেতা করমর্দন করলেন। সেই মুহূর্তের ছবি হয়তো সাধারণ চোখে সৌজন্য বিনিময়, কিন্তু যারা কূটনীতির ভাষা বোঝেন তাদের কাছে এটি ছিল এক নীরব ঘোষণা। যেখানে একসময় শেখ হাসিনাই ছিলেন ভারত নির্ভর বাংলাদেশের মুখ, আজ সেখানে ভারত হাত বাড়াচ্ছে এমন একজন নেতার দিকে যিনি কোনো দল করেন না, কিন্তু যিনি নিজের অবস্থানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নৈতিকতায় প্রশ্নাতীত। মোদী ধীরে স্বর নামিয়ে এসে বললেন, হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু আপনার প্রতি তার আচরণ আমাদের পছন্দ হয়নি। ভারত সবসময় আপনাকে সম্মান করেছে। এই একটি বাক্যই অনেক কিছু বলে দিল। ভারতের প্রতি চরম অনুগত, প্রতিটি বিতর্কে চুপ থাকা, সীমান্ত হত্যা, তিস্তা পানি নিয়ে না বলা, এসবের মধ্যেই শেখ হাসিনার পররাষ্ট্রনীতি দাঁড়িয়েছিল এক ধরনের স্বৈরসম্মতির ওপর।
আওয়ামী লীগের ভরসা ছিল ভারত সবসময় পাশে থাকবে। কিন্তু রাজনীতি, বিশেষ করে বৈশ্বিক কূটনীতি কখনো আবেগ দিয়ে চলে না, এটি চলে প্রয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।